আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে দুটো ঘটনা, এবং দুটো ঘটনা বেশ বড়। প্রথম ঘটনাটা তোমাদের এত ভালো লাগবে যে আমি জানি তোমরা কমেন্টে ভরিয়ে দেবে যে দাদা আজকের প্রথম ঘটনাটা একদম দারুণ লেগেছে। তার কারণ আমি তো আমাদের পরিবারের সদস্যদের চিনি যে কোন ঘটনাটা তাদের বেশি ভালো লাগে। একদম দারুণ জমজমাট একদম এপিসোড হতে চলেছে, তাই আর একদম দেরি করছি না। তোমরা চুপটি করে বসে পড়েছো আমি জানি, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। অমিতদা, আমি আমার নামটা গোপন রাখতে চাই। আজ যে ঘটনাটা আপনাদের পাঠাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা 2023 সালের ডিসেম্বর মাসের। আমি তখন কলকাতার নিউ টাউনের একটি প্রাইভেট অফিসে নাইট শিফটে কাজ করতাম। আমাদের অফিসটা ছিল 8তলা বিল্ডিংয়ের 7ম তলায়। প্রথমে বলে রাখি, আমি ভূত, প্রেত, দৈত্য, দানব এইসবে বিশ্বাস করতাম না। কিন্তু ওই রাতের পর থেকে আমি একা অন্ধকার করিডোর দিয়ে হাঁটতে পারি না। আমাদের টিমে মোট 6 জন ছিলাম। আমি, সৌগত, অনির্বাণ, রিয়া, নীলাঞ্জনা আর টিম লিড অর্কদা। নীলাঞ্জনা নতুন যোগ দিয়েছিল। খুব কম সময়ে ওর কাজের অনেক প্রশংসা হতে শুরু করে। অর্কদাও প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ ওকেই দিতেন। এরপর থেকেই রিয়ার আচরণ একটু একটু করে বদলাতে শুরু করে। আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু পরে চুপচাপ হয়ে যায়। মাঝে মাঝে দেখতাম নীলাঞ্জনার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। আমরা ভেবেছিলাম সাধারণত অফিসের ঈর্ষা। ঘটনাটা যেদিন ঘটে সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। রাত তখন প্রায় 1টা পেরিয়েছে। পুরো তলায় শুধু আমাদের অংশে কয়েকটা লাইট জ্বলছিল। বৃষ্টির শব্দ আর এসির আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। নীলাঞ্জনা তখন ওয়াশরুমে গিয়েছিল। 5-7 মিনিট পরে ফিরে এসে নিজের চেয়ারে বসে রইল, কিন্তু ওর মুখটা দেখে আমার অদ্ভুত লাগলো, খুব ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে? ও একটু থেমে বলল, হ্যাঁ, কিছু না। তারপর আর কথা বলল না। কিছুক্ষণ পরে আমি ফাইল দিতে স্টোররুমে গেলাম। স্টোররুমটা ছোট, জানালা নেই, ভেতরে সবসময় একটু স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে। আমি ফাইল খুঁজছি, এমন সময় পেছনে খুব হালকা কাপড় ঘষার শব্দ পেলাম। ভাবলাম সৌগত এসেছে। না তাকিয়েই বললাম, এই ফাইলটা দেখ তো। কোনো উত্তর নেই। আবার শব্দটা হলো। এবার ঘুরে দেখি দরজার পাশে নীলাঞ্জনা দাঁড়িয়ে। এত চুপচাপ দাঁড়িয়েছিল যে আমি সত্যিই চমকে উঠেছিলাম। বললাম, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব নিচু গলায় বলল, তুই কি কখনো অনুভব করেছিস কেউ পেছন থেকে তাকিয়ে আছে? কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি জোর করে হেসে বললাম, রাত জেগে কাজ করলে এমনই মনে হবে। ও কিছু না বলে বেরিয়ে গেল। আমি ফাইল নিয়ে মূল অফিসে ফিরে এসে দেখি সৌগত একা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই নীলাঞ্জনা কোথায় রে? সৌগত অবাক হয়ে বলল, ও তো তোর কাছে গিয়েছিল। তখনই আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি স্টোররুম থেকে বেরোনোর পর ওকে আর দেখিনি। আমরা দুজনে উঠে খুঁজতে লাগলাম। প্লান্ট্রি, মিটিং রুম, করিডোর কোথাও নেই। শেষ পর্যন্ত সিঁড়ির দরজাটা একটু খোলা দেখতে পেলাম। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছিল। দরজা ঠেলে দেখি মাঝের ল্যান্ডিংয়ে নীলাঞ্জনা বসে আছে, মাথাটা নিচু। আমার কাছে যেতেই ও চমকে উঠল, চোখ দুটো লাল। সৌগত বলল, এখানে একা বসে আছিস কেন? নীলাঞ্জনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি একটু আগে ওপরে উঠেছিলাম, মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন আসছে। আমি থামলে শব্দ থেমে যাচ্ছিল।
আমি বললাম, হতে পারে, হতে পারে আমাদের কারোরই শব্দ। ও মাথা নাড়ল, না, তোরা কেউ ছিলি না। আমরা ওকে নিয়ে ওপরে ফিরছিলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ আমাদের ঠিক ওপরের ল্যান্ডিং থেকে ঠক করে একটা কিছু পড়ার শব্দ হলো। আমরা তিনজন একসঙ্গে নেমে গেলাম। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপরে আবার ঠক ঠক, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। এবার সত্যি আমার বুকটা কাঁপতে শুরু করলো। শব্দটা 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করে নিচে নামছিল। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর হঠাৎ শব্দ থেমে গেল, ঠিক আমাদের মাথার উপরে। আমি সাহস করে ওপরে তাকালাম। সিঁড়ির বাঁক ঘুরে যেন কারোর সাদা জামার অংশ এক ঝলক দেখা দিল, এত দ্রুত যে ঠিক বোঝা গেল না। সৌগত ফিসফিস করে বলল, কে আছে? কোনো উত্তর নেই। আমরা ধীরে ধীরে ওপরে উঠলাম। ল্যান্ডিংয়ে পৌঁছে দেখি কেউ নেই, কিন্তু মেঝেটা ভেজা, যেন ভেজা জুতো পরে কেউ একটু আগেই দাঁড়িয়েছিল। আমরা আর সময় নষ্ট না করে অফিসে ফিরে এলাম। তখন রাত প্রায় 2:30। অর্কদা বললেন, সবাই একসঙ্গে থাকো, কেউ একা কোথাও যেও না। আমরা কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু কারোর মন বসছিল না। ঠিক তখনই করিডোরের দিক থেকে খুব আস্তে টক 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 হাঁটার শব্দ এলো, যেন হিল জুতো পরে কেউ হাঁটছে। শব্দটা আমাদের অংশের সামনে এসে থেমে গেল। আমরা সবাই তাকিয়ে আছি। করিডোর ফাঁকা। কয়েক সেকেন্ড পরে আবার শব্দটা শোনা গেল, এবার একটু দূরে সরে যাচ্ছে। নীলাঞ্জনা হঠাৎ আমার হাত চেপে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা। ও ফিসফিস করে বলল, ওই একই শব্দটা আমি ওয়াশরুমে শুনেছিলাম। ঠিক সেই মুহূর্তে করিডোরের শেষের লাইনটা একবার টিম টিম করে নিভে গেল, আবার জ্বলে উঠল। আর আলো জ্বলতেই আমরা সবাই একসঙ্গে দেখলাম শেষের বাঁকের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হলো। সাদা শার্ট, খোলা চুল, মাত্র 1 সেকেন্ড। তারপর আলো আবার টিমটিম করল, আর সেখানে কেউ ছিল না। আমরা কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারিনি। অনির্বাণ উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখে আসছি। অর্কদা সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিলেন, একা কোথাও যাবি না। তারপর আমরা 5 জন একসঙ্গে করিডোরের দিকে এগোলাম। বৃষ্টির শব্দটা তখন আরও জোরে শোনা যাচ্ছিল। করিডোরের শেষ মাথায় পৌঁছে দেখি সত্যিই কেউ নেই, কিন্তু অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছিল, ভেজা চুল আর পুরনো স্যাঁতস্যাঁতে কাপড়ের মতন। নীলাঞ্জনা হঠাৎ থেমে গেল। ও খুব আস্তে বলল, এই গন্ধটা আমি ওয়াশরুমে পেয়েছিলাম। করিডোরের বাঁক ঘুরতেই একটা ছোট স্টোর এরিয়া ছিল, যেখানে পুরনো ফাইল আর ভাঙা চেয়ার রাখা থাকতো। দরজাটা হাত খোলা, ভেতর থেকে যেন খুব হালকা নড়াচড়ার শব্দ এলো। আমরা একে অপরের দিকে তাকালাম। অর্কদা দরজাটা ধীরে ধীরে ঠেলে খুললেন। ভেতরে অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম পুরনো ফাইলের স্তূপ, একটা উল্টে থাকা চেয়ার, আর মেঝেতে জল পড়ে আছে। হঠাৎ পেছন থেকে ধাম করে দরজা বন্ধ হয়ে গেল। নীলাঞ্জনা চিৎকার করে উঠল। আমার বুক প্রায় মুখে উঠে এসেছিল। অর্কদা দ্রুত দরজা খুলে বাইরে বেরোলেন। বাইরে কেউ নেই। আমরা বুঝলাম দরজাটা হয়তো হাওয়ায় বন্ধ হয়েছে, কিন্তু সেই মুহূর্তের ধাক্কাটা ভীষণ ছিল। অফিসে ফিরে এসে সবাই চুপচাপ বসে রইলাম। রিয়াকে তখন খুব অস্বাভাবিক লাগছিল। সে একদৃষ্টিতে করিডোরের দিকে তাকিয়েছিল। অর্কদা বললেন, রিয়া, কি হয়েছে? রিয়া ধীরে ধীরে বলল, তোরা যদি না হাসিস তাহলে একটা কথা বলবো। কেউ কিছু বলল না। সে বলল, গত 3 দিন ধরে আমি যখন রাত 2টোর পরে ওয়াশরুমে যাই, মনে হয় শেষের কেবিনে কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচে ছায়া দেখা যায়, কিন্তু দরজা খুললে ভেতরে কেউ থাকে না। আমার গাটা না শিউরে উঠল, কারণ নীলাঞ্জনাও প্রায় একই কথাই বলেছিল। আমরা বিষয়টা নিয়ে আর কথা বাড়ালাম না। রাত 3টার দিকে অর্কদা নিচে সিকিউরিটির সঙ্গে কথা বলতে গেলেন। আমরা 4 জন অফিসে রইলাম। কিছুক্ষণ সব স্বাভাবিক ছিল। তারপর খুব আস্তে ঠক ঠক শব্দ হলো। মনে হলো কেউ কাচের পার্টিশনে নখ দিয়ে টোকা মারছে। আমরা সবাই একসঙ্গে ঘুরে তাকালাম। শব্দটা আবার হলো, এবার একটু ডান দিক থেকে। সৌগত উঠে দাঁড়ালো। কে? কোনো উত্তর নেই।
সে 2-1 পা এগোতেই হঠাৎ করিডোরের বাঁক থেকে যেন কারোর দ্রুত সরে যাওয়ার শব্দ পেলাম। আমরা সবাই চমকে উঠলাম। সৌগত দৌড়ে বাঁক ঘুরে গেল। আমি আর অনির্বাণও পেছনে গেলাম। বাঁক ঘুরতেই দেখি করিডোর ফাঁকা, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে নীলাঞ্জনার চিৎকার শুনলাম। আমরা দৌড়ে ফিরে এলাম। নীলাঞ্জনা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাঁপছে। আমি বললাম, কি হয়েছে? সে কাঁপা গলায় বলল, আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়েছিল। অনির্বাণ বলল, কে? নীলাঞ্জনা মাথা নাড়ল। দেখতে পাইনি, কিন্তু নিঃশ্বাসের শব্দ শুনেছি। ঘরটা হঠাৎ খুব ঠান্ডা লাগছিল। আমরা এবার সত্যিই সিদ্ধান্ত নিলাম কেউ আর একা থাকবে না। 4 জন পাশাপাশি বসে রইলাম। বাইরে বৃষ্টি, ভেতরে নিস্তব্ধতা। মিনিট 10 কেটে গেল। তারপর দূরে সিঁড়ির থেকে আবার সেই হাঁটার শব্দ, টক 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 করে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার শব্দটা স্পষ্ট, যেন কেউ করিডোর ধরে আমাদের দিকেই হাঁটছে। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। শব্দটা কাছে এলো, আরও কাছে। তারপর আমাদের অংশের ঠিক বাইরে এসে থেমে গেল। কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা। আমি সাহস করে মাথা বাড়িয়ে করিডোরের দিকে তাকালাম। কাউকে দেখা গেল না। ঠিক তখনই আমার ডান কানের একেবারে কাছে খুব নিচু গলায় একটা শব্দ ভেসে এলো, পেছনে। আমি ঝটকা মেরে ঘুরে দাঁড়ালাম, আর দেখি রিয়া আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, এত কাছে যে আমি চিৎকার করে উঠছিলাম। রিয়া নিজেও চমকে গেল। সে বলল, আমি তোকে ডাকছিলাম, কিন্তু আমি শপথ করে বলতে পারি যে গলাটা আমি শুনেছিলাম সেটা রিয়ার গলা ছিল না। আর সেই মুহূর্তে আমি প্রথমবার লক্ষ্য করলাম রিয়ার চোখ দুটো অদ্ভুতভাবে ভিজে আছে, যেন সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। রিয়াকে তখন সত্যি খুব ভয় লাগছিল। ওর মুখ ফ্যাকাশে, চোখ লাল, ঠোঁটটা শুকিয়ে গেছিল। অর্কদা তখনও নিচে। আমি বললাম, তুই কাঁদছিস কেন? রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আর এখানে থাকতে চাই না। অনির্বাণ বিরক্ত হয়ে বলল, এখন এসব বলে ভয় বাড়াস না তো। রিয়া মাথা নাড়ল, বলল, তোরা বুঝছিস না, আমি যেটা দেখেছি সেটা মানুষ না। আমরা কেউ আর হাসলাম না, কারণ ওর গলায় মজা করার কোনো সুর ছিল না। বাইরে বৃষ্টি একটু কমেছে। সময় তখন প্রায় 3:20। অর্কদা ফিরে এসে আমাদের মুখ দেখে থেমে গেলেন। সব শুনে বললেন, আর আধ ঘন্টা কাজ করে সবাই একসঙ্গে বেরোবো। আমরা চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু অফিসের পরিবেশটা যেন বদলে গিয়েছিল। একই জায়গা, একই আলো, তবু মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। কিছুক্ষণ পরে নীলাঞ্জনা বলল ও ওয়াশরুমে যাবে। সঙ্গে সঙ্গে রিয়া বলল, একা যাস না। শেষ পর্যন্ত আমি আর নীলাঞ্জনা একসঙ্গে গেলাম। করিডোরটা তখন অস্বাভাবিক নীরব। ওয়াশরুমের সামনে পৌঁছে নীলাঞ্জনা ভেতরে ঢুকল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ভেতরে কল খোলার শব্দ পেলাম। তারপর কয়েক সেকেন্ড চুপচাপ। হঠাৎ নীলাঞ্জনা ভেতর থেকে খুব আস্তে বলল, শুনছিস? আমি বললাম, হ্যাঁ। ও বলল, বাইরে কেউ হাঁটছে। বুঝতে পারছিস তুই? আমি কান বেঁধে শুনলাম। প্রথমে কিচ্ছু না, তারপর সত্যিই খুব ধীরে টকটক শব্দটা করিডোরের শেষ দিক থেকে এগিয়ে আমাদের দিকে আসছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শব্দটা কাছে এলো, আরও কাছে এলো। তারপরে একেবারে ওয়াশরুমের দরজার সামনে এসে থেমে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। করিডোরের কেউ নেই। ঠিক তখনই ভেতর থেকে নীলাঞ্জনা দরজা খুলে বেরিয়ে এলো। ওর মুখ সাদা হয়ে গেছে। তুইও শুনেছিস? আমি মাথা নাড়লাম। আমরা দ্রুত অফিসে ফিরে এলাম। অর্কদা বললেন, ঠিক আছে, সবাই এখনই বেরোচ্ছি। আমরা জিনিসপত্র গুছিয়ে একসঙ্গে করিডোর ধরে হাঁটতে শুরু করলাম। লিফটের সামনে এসে দাঁড়াতেই হঠাৎ পেছন থেকে খুব স্পষ্ট একটা মেয়ের কাশি শোনা গেল। আমরা 5 জন একসঙ্গে ঘুরে তাকালাম। করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু শব্দটা এত কাছ থেকে এসেছিল যে মনে হচ্ছিল আমাদের ঠিক পেছনেই কেউ দাঁড়িয়েছিল। নীলাঞ্জনা আমার হাত চেপে ধরল। লিফট এসে গেল। আমরা ভেতরে ঢুকে দরজা বন্ধ হওয়ার অপেক্ষা করছি। ঠিক তখনই করিডোরের শেষের লাইটটা একবার টিম করে নিভে গেল, আবার জ্বলল। আর আলো জ্বলতেই আমরা সবাই একসঙ্গে দেখলাম সেখানে একজন দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো চুল, মাথাটা একটু নিচু। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না,
কেউ কোনো কথা বলতে পারেনি। দরজা ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। শেষ মুহূর্তে আমি দেখলাম অবয়বটা মাথা তুলে আমাদের দিকেই তাকালো। তারপর লিফটের দরজা বন্ধ হয়ে গেল। নিচে নেমে আমরা সোজা বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। সিকিউরিটি গার্ড আমাদের দেখে বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? অর্কদা শুধু বললেন, আজ আর থাকছি না। আমরা সবাই আলাদা আলাদা বাড়ি চলে গেলাম। পরদিন অফিসে গিয়ে প্রথমেই শুনলাম রাতের ক্লিনিং স্টাফের একজন চাকরি ছেড়ে দিয়েছে। কারণ জিজ্ঞেস করলে সে নাকি শুধু একটাই কথা বলেছে, 7 তলায় রাতে আর কাজ করব না। তখন আমরা ভেবেছিলাম হয়তো কাকতালীয়, কিন্তু আসল ধাক্কা পেলাম 2 দিন পরে, যখন বিল্ডিংয়ের পুরনো এক সিকিউরিটি গার্ড আমাদের একটা কথা বলল, যেটা শোনার পর আমাদের কারোর আর ওই তলায় রাতের শিফট করতে যাওয়ার সাহস হয়নি। বৃদ্ধ সিকিউরিটি গার্ডটা আমাদের আলাদা করে ডেকে নিয়ে গেল। লোকটা অনেকদিন ধরেই ওই বিল্ডিংয়ে কাজ করছিল। সে ধীরে ধীরে বলল, তোরা যেদিন রাতে সাদা জামা পরা মেয়েটাকে দেখেছিস সেটা প্রথম না। আমরা চুপ করে রইলাম। সে বলল, প্রায় 1 বছর আগে এই বিল্ডিংয়ের 7ম তলায় একটা মেয়ে কাজ করত। নাইট শিফট শেষে একদিন খুব ভোরে বাড়ি ফেরার জন্য সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। তখন বৃষ্টি হচ্ছিল। মাথায় মারাত্মক চোট লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। নীলাঞ্জনা আস্তে করে বলল, ও কি সাদা শার্ট পরেছিল? গার্ডটা কয়েক সেকেন্ড আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। গার্ড আবার বলল, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু ওই ঘটনার পর থেকে মাঝে মাঝে নাইট শিফটের লোকজন কিছু অদ্ভুত জিনিস দেখে বলে, বিশেষ করে বৃষ্টির রাতে। আমরা কেউ আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। সে রাতের পর কয়েকদিন সব স্বাভাবিক ছিল। আমরা ধীরে ধীরে ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রিয়ার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। ও খুব কম কথা বলতো, একা একা বসে থাকতো। একদিন দুপুরে আমি ওকে ক্যান্টিনে একা বসে থাকতে দেখলাম। পাশে গিয়ে বসতেও বলল, তুই কি মনে করিস আমরা সেদিন সবাই একই জিনিস ভুল দেখেছিলাম? আমি বললাম, হতে পারে, রাত, ক্লান্তি, বৃষ্টি সব মিলিয়ে হতে দেখেছি। রিয়া আমার দিকে তাকালো। তাহলে ওয়াশরুমের সামনে হাঁটার শব্দটা, সিঁড়িতে শব্দটা আর করিডোরের কাশিটা? আমার কাছে কোনো উত্তর ছিল না। কয়েকদিন পরে আবার আমাদের নাইট শিফট পড়ল। সেদিনও বাইরে বৃষ্টি। আমরা সবাই অস্বস্তিতে ছিলাম, কিন্তু কাজ তো করতেই হবে। রাত 1টা পর্যন্ত সব ঠিক ছিল। তারপর নীলাঞ্জনা বলল সে নিচে গিয়ে চা খেয়ে আসবে। অর্কদা বললেন, একা যাস না। কিন্তু নীলাঞ্জনা এসে বলল, আমি ঠিক আছি। ও বেরিয়ে গেল। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কেটে গেল। ও ফিরছে না। আমরা ভাবলাম নিচে কারোর সঙ্গে কথা বলছে। তারপর অর্কদা বললেন, চল দেখে আসি। আমরা 4 জন সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। 7ম আর 6ষ্ঠ তলায় মাঝের ল্যান্ডিংয়ে পৌঁছে হঠাৎ দেখি নীলাঞ্জনা দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অর্কদা বললেন, এখানে দাঁড়িয়েছিস কেন? কোনো উত্তর নেই। আমরা আরও কাছে গেলাম। তখনও ধীরে ধীরে মাথাটা তুলল। চোখ দুটো অদ্ভুত ফাঁকা লাগছিল। আমি বললাম, এই নীলাঞ্জনা, কি হয়েছে? নীলাঞ্জনা খুব আস্তে বলল, তোরা একটু আগে আমার পাশ দিয়ে নেমে গেলি না? আমরা একে অপরের দিকে তাকালাম। অর্কদা বললেন, না তো, আমরা তো এখনই নামছি। নীলাঞ্জনার মুখের রং বদলে গেল। ও বলল, আমি নিচে যাচ্ছিলাম, তখন দেখলাম তোরা 4 জন আমার পাশ দিয়ে দ্রুত নেমে গেলি। আমি ডাকলাম, কিন্তু তোরা কেউ ফিরলি না। এই শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ আমরা তখনও ওপরেই ছিলাম। সৌগত বলল, হয়তো অন্য কেউ ছিল। নীলাঞ্জনা মাথা নাড়ল, বলল, না না, হতেই পারে না, আমি তো ওদেরই মুখ দেখেছি। ঠিক সেই মুহূর্তে আমাদের ঠিক ওপরের ল্যান্ডিং থেকে খুব স্পষ্ট পায়ের শব্দ এলো। 1 বার, 2 বার, 3 বার, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। আমরা সবাই একসঙ্গে ওপরে তাকালাম। আলো জ্বলছিল, কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না। শব্দটা ক্রমশ আরও কাছে এলো, তারপর হঠাৎ থেমে গেল। সম্পূর্ণ নিস্তব্ধতা। আমার বুকের ধড়ফড় এত জোরে হচ্ছিল যে নিজেই শুনতে পাচ্ছিলাম।
কয়েক সেকেন্ড পরে খুব আস্তে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো, এত কাছে যেন ঠিক আমাদের পাশেই কেউ দাঁড়িয়ে আছে। আমরা 5 জন তখন সিঁড়ির মাঝের ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে, কারোর মুখে কোনো কথা নেই। সেই দীর্ঘশ্বাসের শব্দটা আবার শোনা গেল, তারপর আবার নিস্তব্ধতা। অর্কদা সাহস করে ওপরের দিকে 2-1 ধাপ উঠলেন। আমরা পেছন পেছন গেলাম। পুরো সিঁড়ি খালি, কোথাও কেউ নেই, শুধু বৃষ্টির জল জানলার কাজ বেয়ে নামছে। অর্কদা বললেন, সবাই নিচে চলো। আমরা আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। নিচে নেমে চা খেয়ে কিছুটা স্বাভাবিক হলাম। তারপর আবার অফিসে ফিরে এলাম। কিন্তু সেই রাতের পর নীলাঞ্জনা আর আগের মতো ছিল না। ও চুপচাপ থাকতো এবং কিছুদিনের মধ্যে ও চাকরিটাই ছেড়ে দিল। কারণ হিসেবে লিখেছিল স্বাস্থ্যগত সমস্যা। রিয়াও কিছুদিন পর অন্য কোম্পানিতে চলে যায়। আমরাও ধীরে ধীরে ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু আমার জীবনের শেষ ধাক্কাটা আসে প্রায় 3 মাস পর। সেদিন আমার ডে শিফট ছিল। দুপুরে কাজ করতে করতে হঠাৎ খুব বৃষ্টি নামলো। জানলার বাইরে তাকিয়ে আমার সেই রাতটার কথা মনে পড়ে গেল। অকারণে একটা অস্বস্তি হচ্ছিল। ফাইল জমা দিতে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তো সেই 7ম আর 6ষ্ঠ তলার মাঝের সেই একটা ল্যান্ডিংয়ে পৌঁছে আমি হঠাৎ থেমে গেলাম। কেন থেমেছিলাম জানি না, হয়তো অভ্যাসবশত চারিদিকে তাকিয়েছিলাম। তখনই দেখলাম ল্যান্ডিংয়ের কোণে জানলার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, ভেজা চুল, মাথা নিচু। প্রথমে মনে হলো কোনো কর্মী দাঁড়িয়ে আছে। আমি বললাম, হ্যালো, এক্সকিউজ মি। কোনো উত্তর নেই। আমি আরও 2-1 পা এগোলাম। ঠিক তখনই সে ধীরে মাথাটা তুলল, আর আমি মুখটা পরিষ্কার দেখতে পেলাম। তার মুখটা এতটা ভয়ঙ্কর ছিল যে আমার শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লাম। তারপরে আমি আর কিচ্ছু বলতে পারবো না। যখন চোখ খুলল তখন আমি আমার বাড়িতে। শুনেছি আমি নাকি 2 দিন হাসপাতালে ভর্তি ছিলাম এবং আমার জ্ঞান ফিরছে এই 2 দিন পরে। এরপরে আমি চাকরিটা ছেড়ে দিই। এই ছিল আমার ঘটনাটা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ঘটনা নিউ টাউনের একটা অফিসের বলতে পারো প্রাইভেট কোম্পানিতে। এখনও কোম্পানিটা আছে, সেই কারণে আমি নামটা বলছি না বা কোথায় সেটা বলছি না। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে পড়ে শুনিও। ভালো থেকো অমিত, সুস্থ থেকো, গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়েছেও। যারা ভাবছো এমন ঘটনা শেয়ার করব কিন্তু এখনও শেয়ার করে উঠতে পারলে না, তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দিও। আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি প্রসেনজিৎ ইছাপুর থেকে বলছি। আবারও তোমাকে একটা ঘটনা বলতে চলে আসলাম অনেক দিন পর। আগের ঘটনাটা শোনানোর জন্য থ্যাংক ইউ। দাদা, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা ভূতে বিশ্বাস করে না এবং অনেকে তর্ক করে। তো তোমাকে এরকমই কিছু একটা ঘটনা শোনাতে যাচ্ছি। যারা বিশ্বাস করতো না আর তর্ক অনেক করত, তাদের সাথেই ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। সালটা 2022। আমি আর আমার 3টে বন্ধু মিচেল, সন্তু, বাবাই আমরা একসাথে কাজ করতাম অনেক আগে থেকেই। ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বাই এরকম বিভিন্ন নানা জায়গায় ভালো স্যালারি পেলেই চলে যেতাম। আর আমাদের মধ্যে আমি খুব ভীতু টাইপের আর বাকিরা খুব সাহসী। তাই আমার ওদের সাথে থাকতে চলতে অত ভয় লাগতো না। রাত বেড়াতে এখানে ওখানে চলে যেতাম। এরকমই আমরা ব্যাঙ্গালোরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো স্যালারিতে ঠিক পোষাচ্ছে না, কাজ বেশি স্যালারি কম। তাই ঠিক করলাম ভালো স্যালারিতে অন্য কোথাও কাজ করব। এভাবে কাজের খোঁজ লাগাতেই মুম্বাইয়ে একটা রিসর্টে কাজের খোঁজ পেলাম। ও হ্যাঁ, আমরা যা কাজ করতাম সেটা হলো আমি হুক্কা মেকার, আমার 3 বন্ধু আমার সাথে হেল্পার, সার্ভিসম্যান। এরকম আমরা একসাথেই
একই জায়গায় কাজ ঠিক করতাম। তারপর আমরা চলে গেলাম মুম্বাই। ওখানে গিয়ে দেখি আমরাই 4 জন স্টাফ, বাকি স্টাফ বার ও রেস্টুরেন্টের। বাট আমরা 4 জনই ছিলাম আমাদের হুক্কার কাউন্টারে। দেখে একটু অবাক হলেও মনে হলো ঠিক আছে, আমরাই রাজা তাহলে এখানে, আমাদের ওপরে কেউ নেই। ফার্স্ট ডে আমরা সব গুটিয়ে রেডি করলাম। রিসর্টের মালিক এসে আমাদের সবার সাথে কথা বলল খুবই ফ্র্যাঙ্কলিভাবে। বাট সবশেষে একটা কথা বলে গেল, তোমরা নতুন, ভালোভাবে কাজ করো, যা দরকার বলবে পেয়ে যাবে, কিন্তু এমন কোনো কাজ করবে না যেটাতে সমস্যা হয়। এটা বলে চলে গেল। যাই হোক, আমরা কাজ করছি আমাদের মতন করে। মোটামুটি 10 দিন কেটে গেল। আমাদের অভ্যেস হয়ে গেছে, কাজও ইজি হয়ে গেছে। আমাদের ভয় বলে আর কিছুই নেই। আমাদের কাউন্টারটার পেছনে একটা ওয়াশরুম ছিল। সেই ওয়াশরুমের ওখানে দাঁড়িয়ে আমরা সিগারেট টানতাম, কখনো ড্রিঙ্ক পার্টি সবই করতাম। মানে ওই জায়গাটাতে আমরা এনজয় করতাম। হঠাৎ করে একদিন কাজ করছি, রাত তখন মোটামুটি 11:30। মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। এবার আমরা গুছবো, খাবার খাবো আর রুমে যাব। ঠিক তখনই দেখলাম পেছনের ওয়াশরুমের দিক থেকে একজন ছুটে দৌড়ে আমাদের দিকে আসলো। ওকে দেখে আমি ভয়ে লাফিয়ে উঠছি। ছেলেটা এসেই কোনোভাবে শুয়ে পড়ল। আমরা সবাই ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ওর গায়ে মুখে জল দিলাম। ছেলেটা উঠেই বলছে এখানে কে যেন ওকে চেপে ধরে রেখেছিল। ওই পেছনের দিকে তাকিয়ে আমরা দেখলাম অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ছেলেটা ওখানকারই স্টাফ রুমের সার্ভিস বয়। পেছনে এসে নেশা করছিল। ওর কথা শুনে আমার তো ভয় লাগলো, বাট আমার বন্ধুদের যেন মনে একটা কিউরিসিটি জাগলো যে কী আছে সেটা দেখবে, জানবে, কারণ ওরা একদমই বিশ্বাস করে না এইসব। রোজ রাতে ওরা ওখানেই দাঁড়িয়ে থাকে, ওখানেই সিগারেট ধরিয়ে খায়। আমি ওদের সাথে থাকি। পেছনটা আমাদের আড্ডার জায়গা হয়ে দাঁড়ালো। এভাবে আসলো 18ই ডিসেম্বর 2022-এর সেই রাত। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ফাইনাল ম্যাচ। রিসর্টে পুরো ভিড়, জমজমাট পার্টি, কাজের চাপ, সাথে খেলা দেখা। রাত হচ্ছে, খেলা শেষ, পার্টি শেষ, আর্জেন্টিনা জিতল। আনন্দে আমরাও নিজেরা একটু পার্টি করব বলে রেডি ছিলাম। সব গুছিয়ে রাত প্রায় 2টো বাজে। তখন রিসর্ট পুরোপুরি খালি। হাউসকিপিং শুধু পরিষ্কার করছে 2টো ছেলে। আমি বললাম চল রুমে গিয়ে করি, বাট আমার বন্ধুরা বলল যে না, আজ এখানেই বসবো, দেখবো কি আছে এর পেছনে। দাদা, এই শুনে আমি প্রথমেই ভয়ে কাত হয়ে আছি। একা রুমে যাওয়ার সাহসও আমার নেই, তাই চুপচাপ বসলাম ওখানেই। আমরা আমাদের পার্টি করছি। ঠিক সেই সময় পেছনের ওয়াশরুমের একটু আগে একটা গাছের নিচে বেদি আছে, ওর ওপরেই আমরা বসেছি। আমরা খাচ্ছি আর আজকের খেলা নিয়ে তর্ক, জানোই তো, আর্জেন্টিনা ব্রাজিল এক হতেই থাকে। হঠাৎ করেই একটা চিৎকার। আমরা সবাই উঠে দাঁড়ালাম। দেখলাম একজন দৌড়ে পালিয়ে গেল আর একজন নিচে পড়ে শুয়ে আছে। আমরা দৌড়ে গিয়ে দেখলাম সেই হাউসকিপিংয়ের ছেলে একজন পালিয়ে গেছে। আমরা ভাবলাম কি হলো রে, ও আবার ওকে মেরে দিল নাকি। ছেলেটাকে তুলে এনে আমি জল দিচ্ছি আর মাইকেল মুখ নাড়াচ্ছে। ছেলেটা উঠেই বলছে ভাইয়া উধার কুছ হ্যায়। ব্যাস এটুকু বলেই অজ্ঞান। বাবাই আর শান্টুকে বললাম তোরা থাক, আমি আর মাইকেল ওকে নিয়ে রুমে আসি। ওদের বলে আমরা ওকে তুলে নিয়ে গেলাম ওর রুমের দিকে। যে ছেলেটা ওকে ছেড়ে পালালো সেও ওই রুমেই থাকে। গিয়ে দেখি ওই ছেলে শুয়ে কাঁপছে, কোনো কথা নেই। আমরা এদিকে এই ছেলেটাকে রুমে দিলাম, কোনো জ্ঞান নেই ওর। পাশের ছেলেটাকে জিজ্ঞাসা করতেই বলল ভাইয়া ওখানে একটা মেয়ে ওদের চেপে ধরেছিল, মেয়েটার কোনো মাথা নেই, শুধু বডি। আমি কোনো রকমে ছাড়িয়ে এসেছি, না হলে মেরেই দিত। এই শুনে আমরা বললাম চল মাইকেল। এবার মাইকেলের মুখেও একটা ভয়ের ছাপ দেখলাম। আমরা আমাদের পার্টি করছি, ওখানে এসে পৌঁছালাম, কিন্তু বাবাই আর শান্টুকে দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ডেকেও সাড়া পাইনি। কি করব, ফোন করলাম। শান্টু বলছে রুমে আয়। আমরা দেরি না করে রুমে গেলাম। গিয়ে দেখছি বাবাইয়ের হাত পা কাটা বিভৎসভাবে। জিজ্ঞেস করার আগে শান্টু বলছে এখানে থাকা যাবে না ভাই, নাহলে মরতে হবে। এই শুনে আমি তো শেষ। বললাম ওর কী করে হলো এরকম? বলল তোরা যাওয়ার পরে আমাদের লক্ষ্য করে জোরে একটা চেয়ার ভাঙা উড়ে আসলো। কিছু না বুঝতেই দেখি জোরে চিৎকার, ভয়ঙ্কর একটা চিৎকার, যেন বলছে চলে যা, নাহলে মেরে দেব।
আমরা দৌড়তেই বাবায় পড়ে গিয়ে এই অবস্থা। কিভাবে সে পালিয়ে এসেছে আমরাই জানি বলে কেঁদে দিয়েছি দুজনেই। আমরা সারা রাত ঘুমাইনি। পরের দিন শুনলাম ওই ছেলেটা হাউসকিপিংয়ে মারা গেছে, যাকে আমরা রুম দিতে এসেছিলাম। সব ঘটনা শুনে জানতে পারলাম অনেক আগে ওখানে একটা কুয়ো ছিল, আর কিছু ছেলে মিলে একটা গ্রামের মেয়েকে তুলে এনে শারীরিক নির্যাতন করে গলা কেটে ওই কুয়োতে ফেলে দেয়। পরে ওই জমি আমাদের মালিক নিয়ে রিসোর্ট বানায়। তারপর থেকেই ওখানে যাওয়া বারণ সবার। আর ওখানে যারা যায় তাদের সাথে নাকি এরকমই হয়, কেউ কেউ মারাও গেছে, আবার কেউ বেঁচে আসলেও এখানে থাকে না। আমরা আর দেরি করিনি, সবাই মিলে ওখানকার কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। দাদা এখন আমরা কলকাতায় থাকি, আর কোথাও যাই না। এই ছিল ঘটনা দাদা। আজ ওরা বুঝতে পেরেছে যে ভূত কী জিনিস। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো। ভৌতিক কথা চ্যানেলের উন্নতি হোক এই কামনা করি দাদা, একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। কেমন লেগেছে ঘটনা দুটো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে ডিওপি গেমিং, লিখেছে দাদা আমার নাম ফেজাল, ভৌতিক কথা চ্যানেলের গল্প না শুনলে আমার ঘুম আসে না। হ্যালো ফেজাল। সেকেন্ড কমেন্ট করেছে অর্ক সামন্ত। থার্ড কমেন্ট করেছে তোতন মণ্ডল। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দীপ্তায়নী সরকার, রোহিত হাসদা, কার্তিক সাহা। তারপরে কমেন্ট করেছে চিরঞ্জিত বিশ্বাস, শামিমা রাড়ি, শিল্পা চ্যাটার্জি, পাপড়ি দোলা, এসকে ইজমালি, রোহিত, শুভশ্রী ব্যানার্জি, মোহিনী। লিখেছে হাই অমিতদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে বাবলু মণ্ডল, কবিতা সরকার, লক্ষ্মণ সর্দার, এসকে আরাফুল হোসেন, অ্যাঞ্জেল সোমাশ্রী গাঙ্গুলি। লিখেছে হাই অমিতদা, আমি সোমাশ্রী গাঙ্গুলি, আমি আজও চলে আসলাম তোমার ঘটনা শুনবো তাই। আর এর আগেও আমি কমেন্ট করছিলাম, পরে ঘটনা শোনাবো, আমার কমেন্ট পড়ো প্লিজ, একদম। তারপরে কমেন্ট করেছে রাকেশ ভাই, অনামিকা, কল্যাণী মণ্ডল, শঙ্কর চক্রবর্তী, সাথী। তারপরে কমেন্ট করেছে অতনু সরকার, এমডি মোয়াজবুনিয়া, রাব্বানি, রোহিত হাসদা। তারপরে কমেন্ট করেছে পিডি, লিখেছে চলে এলাম ঘটনা শুনতে দাদা, আমি তোমার একজন বিগ ফ্যান, তোমার ঘটনা শুনতে শুনতে কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না, আমার নামটা একবার নিও, আমি প্রিয়াঙ্কা সোদপুর থেকে। হ্যালো প্রিয়াঙ্কা। তারপরে কমেন্ট করেছে সুদেশনা সিংহ রায়, দীপ মণ্ডল, সঙ্গীতা মজুমদার, কমল হেমব্রম, বিষ্ণু সাধন পাল মজুমদার, কৌশিক, জবা দেবী, নির্মল মণ্ডল, সমীর সরকার। লিখেছে ঠিক টাইমে চলে আসলাম অমিতদা ঘটনা শুনতে, জানি ইউনিক হবে, তোমার কণ্ঠে ঘটনা না শুনলে ঘুম আসে না, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, লিখেছে নিশুতি রাতে অমিতদা তোমার ঘটনা বলার ভঙ্গিতে এক ভয়ঙ্কর অনুভূতি লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ইউডে দাস, গীতা গোস্বামী, তনিমা মুখার্জি, সাগর আনসারি, রোমা দে, অসীম দাস, নীলাদ্রি ভট্টাচার্য, মামন মণ্ডল। লিখেছে দাদা কানে হেডফোন গুঁজে তোমার ভয়েসে ঘটনা শুনতে বসলাম, জানি খুব সুন্দর হবে, আর আজকে রাতের ঘুমটা বেশ ভালো হবে, গুড নাইট সবাইকে, গুড নাইট। তারপরে কমেন্ট করেছে সৌভিক, শিহাব শাফির উদ্দিন, অতনু সরকার, মিস্টার মল্লিক, রূপা মাজিল্লিয়া, সুভাষ বৈদ্য। লিখেছে অমিতা তুমি কেমন আছো, আশা করি তুমি ভালো আছো, অনেকদিন পরে তোমার ভৌতিক চ্যানেলে জয়েন করলাম। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে শান্তর দুনিয়া, আদিবা মিম, পূর্বালী রয়, বাবলু মণ্ডল। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।